করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরো ৮ জনের মৃত্যু, একদিনে শনাক্ত বেড়ে প্রায় দ্বিগুণ। সাতক্ষীরা নোয়াখালীতে কঠোর লকডাউন। দেড় বছরেও ৩২ জেলায় করোনা পরীক্ষার ল্যাব হয়নি, অন্য জেলার উপর নির্ভরতায় বেড়েছে রোগীদের ভোগান্তি। ভোলার ইলিশায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, গুরুতর ৩ জন হাসপাতালে। জোয়ারের পানির উচ্চতা বাড়ায় লবণাক্ত হয়ে পড়ছে উপকূলীয় দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমের ৩ জেলা মিঠা পানির তীব্র সংকট। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আজ আরও ৮ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জের এবং রাজশাহীর ৩ জন। এছাড়া একদিনের ব্যবধানে করোনা শনাক্ত ২৭ থেকে বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গত দুদিন রাজশাহীতে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ২৬ ও ২৭%, কিন্তু গত ২৪ ঘন্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৪৩%। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন আরও ১৬ রোগী। বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে আক্রান্ত উপসর্গ নিয়ে ২২৪ রোগী চিকিৎসাধীন রয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আমরা যে অবস্থানটি দেখছি যে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, এক্ষেত্রে আসলে চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা? রাজশাহী মেডিকেলে মূলত যেসব রোগী ভর্তি হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের অধিকাংশই অক্সিজেন স্যাচুরেশন কম নিয়ে ভর্তি হচ্ছে, অর্থাৎ তাদের শারীরিক অবস্থা একেবারেই নাজুক অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, যে কারণে হাসপাতালে ভর্তির পরে তাদেরকে চিকিৎসা দিয়ে মূলত বাঁচানো সম্ভব হচ্ছে না। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদেরও একই অবস্থা। তাদেরকেও যেহেতু করোনা আক্রান্ত হওয়ার পরে তাদের শরীরের বিভিন্ন অঙ্গে সেগুলো ইফেক্ট করছে, যে কারণে তাদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে হাসপাতালে যেসব রোগী ভর্তি হয়েছে তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে তাদের জীবন বাঁচানোর জন্য, তারপরেও নানা কারণে তাদের বাঁচানো যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে করোনা রোগী ভর্তি হচ্ছে প্রতিদিনই, সেক্ষেত্রে হাসপাতালে চিকিৎসক সংকট কিন্তু দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মূলত একটা চিকিৎসকের টিম, যেখানে ৩-৪ জনের চিকিৎসকের টিম একটি ওয়ার্ডে আগে চিকিৎসা দিত, এখন তাদেরকে ৩ থেকে ৪টি ওয়ার্ডে চিকিৎসা দিতে হচ্ছে। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ জন চিকিৎসকের চাহিদা পাঠিয়েছিলেন তারা। এর মধ্যে আমরা দেখেছি যে ১৫ জনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে বদলি করা হয়েছে, তবে তারা সবাই এখনো যোগদান করেন। এই ১৫ জন যদি যোগদান করে, সেক্ষেত্রে হাসপাতালের করোনা চিকিৎসা সহ অন্যান্য সাধারণ রোগীদের চিকিৎসকের ক্ষেত্রে কিছুটা চিকিৎসক সংকট কাটবে, তবে পুরোপুরি কাটানো সম্ভব নয়। তারা বলছে যে তাদের যে চাহিদাটা দিয়েছে, এই চাহিদা যদি সম্পূর্ণরূপে পূরণ করে তবেই মূলত এখন যে চিকিৎসকদের সংকট সেইটি মোটামুটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আমি যে বিষয়টি আরো আপনার সাথে কথা বলতে চাই, যে রিপোর্টে আমরা যেমনটি দেখছিলাম যে গত ২৪ ঘন্টার ব্যবধানে শনাক্ত ২৭% থেকে বেড়ে ৪৯.৪৩ হয়েছে। আসলে এভাবে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ার কারণটা কি? হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ার কারণটা যদি বলি, তো সেক্ষেত্রে সিভিল সার্জন বা স্বাস্থ্য সংক্রান্ত কারো কাছ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। তবে আমরা যা দেখছি প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বোধ এখনো কিন্তু সৃষ্টি হয় না। আমরা দেখছি যে জেলা প্রশাসন থেকে গত বৃহস্পতিবার রাজশাহীতে সন্ধ্যা ৭টার পরে গাড়ি চলাচল, মানুষ জনসমাগম চলাচল, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সবকিছু বন্ধ করে দেওয়ার তার ঘোষণা দিয়েছে। তবে এই নির্দেশনা প্রথম দিন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হলেও মূলত পরবর্তীতে আমরা সে ধরনের কার্যক্রম দেখিনি। সন্ধ্যা ৭টার পর এমনিতে কিন্তু রাজশাহীতে চলাচল মানুষের কম থাকে, তবে দিনভর যেসব অনিয়মের মধ্যে দিয়ে মানুষ চলাফেরা করছে, সেটি শপিং মলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, গণপরিবহন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এমনি রাস্তায় যেসব মানুষ চলাচল করছে তারা মুখে মাস্ক অনেকে ব্যবহার করছে না, কেউ ব্যবহার করলে সেটা ত্রুটি নিচে থাকছে। মূলত সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বোধ, দিনভর প্রশাসনের তৎপরতার অভাব, এইসবের কারণে কিন্তু রাজশাহীতে আমরা দেখেছি গত ২ দিন আগে যেটি ছিল ২৬%, গতকালকে ২৭%, আজকে ৪৯.৪৩%। এতেই মূলত করোনা সংক্রমণের হার যেটি বেড়ে চলছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছেন যে এই যে যারা এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নানা রকম অভিযান চালাবে, তাদেরকে আরো সচেষ্ট হতে হবে, তাদেরকে আরো তৎপরতা হতে হবে।
সাধারণ মানুষকে মানতে বাধ্য করতে মাইনুল, হবে যে যেন পরিশেষে যে তারা বিষয়টি আপনার সাথে আমি জানতে চাই সেটি হচ্ছে যে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের লকডাউন চলছে, কঠোর লকডাউন চলছে, তারই পার্শ্ববর্তী জেলা রাজশাহী। আসলে রাজশাহীতে যে এই যে সংক্রমণ বেড়ে যাচ্ছে বা মৃত্যু বাড়ছে, এটি কি চাঁপাইনবাবগঞ্জেরই ফল কিনা, এবং চাঁপাইনবাবগঞ্জের লকডাউনটা আসলে ঠিকঠাকভাবে এটা পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। চাঁপানগঞ্জে যে লকডাউন চলছে, আমরা জানি যে চাঁপানগঞ্জ একেবারে সীমান্ত ঘেঁষা এলাকা, রাজশাহী বিভাগের চাঁপানগঞ্জের পরে আর কোনো জেলায় যাওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে চাঁপানগঞ্জ থেকে যারা বের হচ্ছেন, রাজশাহীর বিভিন্ন এলাকা দিয়েই কিন্তু বের হচ্ছে। আমরা জানি যে চাঁপানগঞ্জের থেকে রাজশাহী আসার মূল পয়েন্ট হলো গোদাগাড়ির বালিয়াঘাটা, বালিয়াডাঙ্গা। সেখানে আমরা দেখছি যে মানুষ কোনো বিভিন্ন উপায়ে সেখানে আসছেন এবং সেখান থেকে বিভিন্ন যানবাহনে করে রাজশাহী শহরে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে চাঁপানগঞ্জে যে লকডাউন চলছে, এই লকডাউনের পাশাপাশি রাজশাহী এবং চাঁপানগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এই লকডাউনটি কার্যকর, তারা একসাথে কাজ করছে। তবে আমরা দেখেছি যে জেলা প্রশাসন এই সীমান্ত এলাকায় কাজ করলেও সাধারণ মানুষ নানা উপায়ে যে ফিডার রোড গুলো আছে বা বিভিন্ন জমির ক্ষেত তারা পার হয়ে এসে কিন্তু রাজশাহীতে প্রবেশ করছে এবং তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের সাথে থাকছেন, কথা বলছেন, এতে মূলত সংক্রমণ ছড়াচ্ছে। তবে রাজশাহীতে এখন পর্যন্ত করোনার যে ভারতীয় ধরন সেইটি এখনো ধরা পড়েনি। রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাইনুল। করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা এবং নোয়াখালী পৌরসভা জেলা সদরের ৬ ইউনিয়নে আজ থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। এছাড়া ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় গোপালগঞ্জের সদর উপজেলার তেলিভিটা গ্রামে লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। তবে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চললেও স্বাস্থ্যবিধি মানায় এখনও অনীহা মানুষের। লকডাউনের মধ্যে নির্দেশ অমান্য করে চলছে প্রায় সব ধরনের যানবাহন। করোনার সংক্রমণ কমাতে সাতক্ষীরার গোটা জেলায় এক সপ্তাহের লকডাউন চলছে। তবে বিধিনিষেধের মধ্যে দোকানপাট, শপিং মল অধিকাংশ বন্ধ থাকলেও রাস্তায় চলছে সব ধরনের যানবাহন। সংক্রমণ কমাতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ স্থানীয়দের। আজকে সকাল থেকেই তার বিধিনিষেধের 2 আনাও মানা হচ্ছে না। লকডাউন সফল করতে টহল জোরদারের দাবি পুলিশের। আমরা সবাইকে লকডাউন মেনে চলার জন্য সরকারের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা যথাযথভাবে পালন করার জন্য আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করতেছি। খুলনায় নগরীর দোকানপাট ও মার্কেট বন্ধ থাকলেও রাস্তায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে অনীহা দেখা গেছে। একই অবস্থা চুয়াডাঙ্গায়ও। দোকানপাট অনেক খুলে যাবে, যাতে এটা খুলতে না পারে প্রশাসন যেন এর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করে। গত এক সপ্তাহে যশোরের ঊর্ধ্বগতি রয়েছে শনাক্তের হার, ঝুঁকি রয়েছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের। তারপরও সচেতনতার অভাব সীমান্তবর্তী এ জেলার মানুষের মধ্যে। ভয়াবহ দিন যাচ্ছে, কিন্তু মানুষের ভিতরে কোনো কিচ্ছু নাই। চায়ের দোকানে চা খাচ্ছে, দেখেন এখানে ফাস্ট ফুডের দোকানে সবাই মাস্ক ছাড়া খাবার দাবার করতে। চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়লেও লকডাউন মানতে এখনো অনীহা রয়েছে জেলাবাসী। মনে হচ্ছে এখন করার কিছু নাই, ভুলে গেছে, আমাদের যাওয়াটা উচিত নয়। নওগাঁয় লকডাউনের মধ্যে যানবাহন চললেও গত কয়েকদিনের চেয়ে রাস্তাঘাটে মানুষের চলাফেরা কমেছে করোনা রোগীর সংখ্যাও। পুরোটা পর্যালোচনা করে দেখবেন, দেখে যদি দেখা যায় যে এটা ধীরে ধীরে নিচের দিকেই আসা শুরু করেছে তাহলে হয়তোবা তারা পরবর্তী ডিসিশন নেবেন। নোয়াখালীতে লকডাউনের আওতাধীন এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট, চলছে না গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরায় আজ থেকে 7 দিনের লকডাউন শুরু। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, আজকে যে অবস্থাটা শুরু হয়েছে যে লকডাউনের প্রথম দিন সাতক্ষীরায়, সেক্ষেত্রে সড়কে যান চলাচল এবং মানুষের ভিড় কেমন দেখছেন? আসলে আপনাকে যদি লকডাউনের কথা বলি, প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছিল বা জেলাবাসীদেরকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে সর্বাত্মক এবং কঠোর লকডাউন সাতক্ষীরাতে প্রতিপালিত হবে। অথচ বাস্তবে তার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমি যদি প্রেক্ষাপট ভিন্ন এ কারণে বলছি যে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সড়কে, মহাসড়কে যান চলাচল কিন্তু চলমান ছিল এবং এমনকি যে যাত্রীবাহী বাস পর্যন্ত আমরা চলাচল করতে দেখেছি। এছাড়া ইজি বাইক, মাহেন্দ্র, ভটভুটি, নসিমন, করিমন যত বৈধ অবৈধ যান রয়েছে সে সমস্ত যান কিন্তু চলাফেরা করেছে। তবে পুলিশের যে তৎপরতা এটি শুরু হয়েছে মূলত 10টার পরে। আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে তারা চেক পোস্ট বসিয়ে এই সমস্ত যে যানবাহন, এই যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু অ্যাকশনে নেমেছে। এবং পাশাপাশি যে মোবাইল কোর্ট রয়েছে, মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত রয়েছে জেলা প্রশাসনের, সেগুলোকেও আমরা পরবর্তীতে দুপুর 11টা থেকে 12টার পরে কিন্তু আমরা তাদেরকে সক্রিয় দেখতে পেয়েছি এবং
সেই কারণে কিন্তু কিছুটা হলেও লকডাউনের সফলতা দেখতে পেয়েছে। তবে দুপুরের পর থেকে কিন্তু আবারও অবস্থা একই রকম, অর্থাৎ সেই কিছু কিছু দোকানপাট খোলা, রাস্তায় যান চলাচল বেড়েছে আবারও। পাশাপাশি আপনি জানেন যে 9টা থেকে 12টা পর্যন্ত যে কাঁচা বাজার এবং মুদিখানার দোকান খোলা ছিল, সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা উপচে পড়া মানুষের ভিড় দেখেছি। আমরা দেখেছি যে অধিকাংশ ব্যক্তিবর্গই, ক্রেতা বিক্রেতারা উভয়ই তারা মাস্ক বিহীন ছিলেন। পাশাপাশি কিন্তু একজন আরেকজনের গায়ে চেপে, অর্থাৎ সামাজিক দূরত্ব যেটা বজায় রাখার কথা, এটি যেন তাদের মাথায় ছিল না, সেভাবে তাদেরকে আমরা কেনাকাটা করতে দেখেছি। আপনি জানেন যে সেক্ষেত্রে আমি যেটা জানতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে মানুষের মধ্যে সচেতনতার অভাব, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আসলে সচেতনতা বাড়াতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে অনেক আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটা হলো জনসচেতনতা সৃষ্টি করা, মাইকিং করা, যেটি আমরা করতে দেখেছি। পাশাপাশি স্থানীয় যে বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, এগুলো আমরা করতে দেখেছি। তো আসলে মানুষ যেন এটাকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছেন না। আসলে করোনা সাতক্ষীরাতে আপনি জানেন যে ঈদের আগে ছিল মাত্র 13%, এবং ঈদের পরবর্তীতে যে বিশেষ করে শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, সেই সমস্ত কারণে, বিবিধ কারণে কিন্তু সাতক্ষীরাতে সর্বোচ্চ 53% যখন সংক্রমণ হয়েছে তখন কিন্তু লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে। পাশাপাশি আরো একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো সীমান্ত এলাকাগুলোতে যে 54 কিলোমিটার সীমান্ত রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের অধীনে, আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছিলাম যে আসলে ওই সমস্ত এলাকাগুলোতে বিওপি পোস্টে বিজিবির কড়া টহল সত্ত্বেও কিন্তু মানুষ অবাধে, ভারত থেকে যারা বাংলাদেশের মানুষ যারা ভারতে কাজ করতেন তারাও কিন্তু অবাধে ঢুকেছেন, এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে অ্যারেস্ট করা হয়েছে, যেমন বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পর্যন্ত তারা 22 জন মানুষকে, অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছেন, এবং স্বাস্থ্যবিধি মানার জন্য যে প্রোটোকল রয়েছে সে অনুযায়ী তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে যদি আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী যারা ভারতে চিকিৎসা সহ বিভিন্ন কাজে আটকে ছিলেন, এরকম 2 শতাধিক ব্যক্তিকে কিন্তু সাতক্ষীরাতে বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তো এই সমস্ত কারণগুলোতে সংশ্লিষ্টরা মনে করছেন যে আসলে সচেতনতা বাড়ানো হলেও মানুষজন আসলে এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি, এবং এই অবাধ চলাফেরা করার কারণে, স্বাস্থ্যবিধি না মানার কারণে আজকে কিন্তু সাতক্ষীরায় একটা সংক্রমণ উদ্বেগজনক ভাবে দাঁড়িয়েছে, এবং সেই কারণেই কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আমরা আপনার সাথে আবারও যোগ দিব। সাতক্ষীরা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবুল কাশেম। সংক্রমণ বাড়তে থাকায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের শয্যা 30 থেকে বাড়িয়ে 50 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বুধবার শয্যা সংখ্যা বাড়িয়ে 30 করা হয়, তবে স্থান সংকুলান না হওয়ায় তা আরও 20টি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কোভিড-19 ওয়ার্ডের মুখপাত্র ডাক্তার আহনাফ শাহরিয়ার। ঈদের পর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে 18 শয্যার করোনা ওয়ার্ড চালু হয়। গত 24 ঘন্টায় নতুন 107 জন সহ বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যা 1218 জন। অলরেডি সারা বসেছিল, মিটিং হয়েছে, বেড আবার উন্নীত করে 50 বেড করা হয়েছে আজকে। আমরা হয়তো আগে 15 দিন পর পর রিফিল করতাম, সেটা হয়তো আমাকে এখন 7 দিন বা 8 দিন পর পর রিফিল করতে হবে। কিন্তু আমাদের যে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট যেটা পেয়েছি, এটা এখন দ্রুত শেষ হবে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 5 দিন পর চালু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কায় গত সোমবার থেকে বন্ধ ছিল স্থলবন্দর। দুপুরে ভারত, নেপাল ও ভুটান থেকে ভুট্টা সহ বিভিন্ন কৃষি পণ্য নিয়ে কয়েকটি ট্রাক ভারতের ফুলবাড়ি হয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে। তবে জরুরি পণ্যের বাইরে পাথর আমদানি হবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকে স্থানীয়দের দাবির মুখে 31 মে থেকে 5 দিনের জন্য স্থলবন্দরের কার্যক্রম বন্ধের ঘোষণা দেন ব্যবসায়ীরা। মহামারীর 1.5 বছর পার হলেও দেশের 64 জেলার 32টিতেই করোনার নমুনা পরীক্ষার RT-PCR ল্যাব নেই। এমনকি উচ্চ সংক্রমণ জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর জেলাতেও নেই PCR ল্যাব। ফলে 32 জেলার নমুনার ফল পেতে অন্য জেলার ল্যাবের উপরে নির্ভর করতে হচ্ছে। এতে ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চাঁপাইনবাবগঞ্জ এখন দেশে করোনার উচ্চ সংক্রমণ জেলা। জেলায় চলছে সর্বাত্মক লকডাউন। তবে এখানে এখনো PCR ল্যাব স্থাপন হয়নি। করোনার নমুনা সংগ্রহ করে প্রতিদিন পরীক্ষার জন্য পাঠানো হয় রাজশাহীতে।
কোনো পিসিআর ল্যাব নাই, আমাদেরকে রাজশাহী পাঠাতে হয়। রাজশাহী পাঠাতে গিয়ে ওখান থেকে রিপোর্ট আসতে দেরি হয়, কাজে করোনা রোগীর ডায়াগনোসিসে দেরি হয়। সাসপেক্টের উপরে আমাদেরকে অনেক সময় নির্ভর করতে হয় যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসে। বর্তমানে অধিক সংক্রমণের জেলা নওগাঁ ও নাটোরে নেই পিসিআর ল্যাব। এই দুই জেলাকে নমুনা পরীক্ষার জন্য রাজশাহীর ওপর নির্ভর করতে হচ্ছে। ফলাফল পেতে 2 থেকে 3 দিন লেগে যায়। সপ্তাহে 3 দিন গাড়ি যায় এবং যেদিন গাড়ি যায় তার পরের দিন সন্ধ্যাতে পেয়ে যায়। অর্থাৎ আমাদের রেজাল্ট পেতে সর্বোচ্চ 2 দিন 48 ঘন্টা বা সর্বোচ্চ 72 ঘন্টা এরকম লাগছে, এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। পিসিআর ল্যাব এটা থাকলে হয়তো আমরা আরো অনেকটাই সুবিধা পেতাম। যদি এটা আমরা স্থাপন করতে পারি তাহলে আমরা ওই দিনের রিপোর্ট আমরা ওই দিনই পাবো। এতে আমাদের রোগীর প্রকৃত রোগীর সংখ্যা নির্ধারণ করতে সুবিধা হবে এবং তাদেরকে আমরা ট্রিটমেন্ট সহ আইসোলেশনে রাখতে পারবো। দেশে মোট 131টি করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাব রয়েছে। এর 80টি ঢাকায়, বাকিগুলো 31 জেলায়। স্বাস্থ্য দপ্তরের তথ্যে দেখা যাচ্ছে 32 জেলায় নেই পিসিআর ল্যাব। সব জায়গায় সব জেলায় পিসিআর ল্যাব দেওয়ার জন্য প্রসেসের মধ্যে আছে। কিছু আমাদের মেশিনপত্র এসে গেছে, হয়তো কোনোটা আসছে, বা আসলে তো স্ট্রাকচারালও চেঞ্জও দরকার, সেগুলো কাজ চলছে। সবই প্রক্রিয়াধীন এবং অ্যান্টিজেন টেস্ট হয়। ওই সব জায়গায় অ্যান্টিজেন টেস্ট জিন এক্সপার্ট মেশিন দেওয়া হয়। সারা দেশে 44টি জিন এক্সপার্ট মেশিন আছে, যা দিয়ে খুব অল্প নমুনা পরীক্ষা করা যায়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়তে থাকলেও নাটোরে এখনো স্থাপিত হয়নি পিসিআর ল্যাব। এতে করোনা পরীক্ষায় ভোগান্তিতে স্থানীয়রা। আরও জানাতে এবার নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপি লাহিড়ী। বাপি, আমরা যেমনটি রিপোর্টে দেখছিলাম যে পিসিআর ল্যাব না থাকায় আসলে ভোগান্তি হচ্ছে, এক্ষেত্রে কি ধরনের ভোগান্তিতে মানুষ পড়ছেন এবং সময় মতো পরীক্ষার ফলাফল কি আসলে পাওয়া যাচ্ছে? আপনি যেমনটি বলছেন যে পিসিআর ল্যাব না থাকার কারণে আসলে ভোগান্তির বিষয়টা, আসলে নাটোরের মানুষ কিন্তু এই পিসিআর ল্যাব না থাকার কারণে চরম ভোগান্তিতে পড়ছে। তার প্রধান বিষয় যেটা, যে নাটোর থেকে নমুনা সংগ্রহের পর যে নমুনা সংগ্রহের ভাইরোলজি বিভাগ রাজশাহীতে পাঠানো হচ্ছে, প্রেরণ করা হচ্ছে, সেখান থেকে এই রিপোর্টের ফলাফল যেটা, সেটা প্রায় 2 দিন, অনেক ক্ষেত্রে 3 দিন পর কিন্তু আসলে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। আর এর ফলে যে যারা এই করোনা হওয়ার জন্য যে নমুনাটা দিচ্ছে পরীক্ষার জন্য, এরা এই 2 দিন 3 দিন যে তাদের ফলাফল না পাওয়ার কারণে তারা কিন্তু আসলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যে তারা আসলে নমুনা দিয়েছে, কোনো ফলাফল পায়নি। হয়তো বা তারা মনে করছে যে নেগেটিভ থাকার কারণে স্বাস্থ্য বিভাগ থেকে তাদেরকে কিছু জানানো হচ্ছে না। এই নমুনাটা পরীক্ষা যদি ফলাফলটা নিয়মিত এই পিসিআর ল্যাবের কারণে যদি নিয়মিত এখানে করা যেত, তাহলে কিন্তু আসলে এই ভোগান্তিতে মানুষ তো পড়তো না। আমাদের এখানে নাটোরে এখন শুধুমাত্র নাটোর সদর এবং গুরুদাসপুর ও ইংরাতে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যে পরীক্ষাগুলো করা হচ্ছে, সেই ফলাফলগুলো খুবই একেবারে নগণ্য। আসলে নাটোর থেকে প্রতিদিন প্রায় 80 থেকে 100টি নমুনা কিন্তু রাজশাহীতে পাঠানো হচ্ছে, যার পরবর্তীতে আসলে যে ফলাফলগুলো আসছে, কিন্তু এই ফলাফলগুলো আসলে কবেকার রিপোর্ট এগুলো, সেগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না। যার কারণে কিন্তু সাধারণ মানুষ আসলে এই নমুনাটা দিতে এখন একটু অনীহা প্রকাশ করছেন যে আসলে আমরা যে নমুনাটা দিচ্ছি, সেই নমুনাটা কবে আমরা ফলাফল পাবো, বা আসলে পাবো কি না, বা সঠিক হচ্ছে কিনা, এটা তাদের মধ্যে কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। যার কারণে মানুষের ভোগান্তিটা কিন্তু আসলে বেড়ে চলেছে। নাটোরে যদি সেক্ষেত্রে একটি বিষয় আপনার সাথে আমি জানতে চাই যে গত 24 ঘন্টায় রাজশাহীর যে রিপোর্ট এসেছে, সেখানে 27 থেকে 49 ভাগ চলে এসেছে। তার মানে কি এর মধ্যে নাটোরের যে স্যাম্পলগুলো গিয়েছিল সেটারও রিপোর্ট আছে কিনা, এবং রাজশাহীর পার্শ্ববর্তী জেলা হিসেবে নাটোরের করোনার সার্বিক পরিস্থিতি কেমন, এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ দেখছেন? হ্যাঁ, যেমনটি বলছিলেন যে রাজশাহীতে যে রিপোর্ট আছে, সেই রিপোর্টের মধ্যে শুধুমাত্র 4টি রিপোর্ট আমরা এখন পর্যন্ত পেয়েছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আসলে 4টি পজিটিভ পেয়েছি। এই পজিটিভগুলো আসলে কবেকার, সেটা কিন্তু সাধারণ মানুষকে আমরা এখন জানাতে পারছি না। যে সঠিক তাদের নাম এবং সংখ্যা যখন আসছে, তাদের মোবাইল নাম্বার আসছে, যে শুধুমাত্র পজিটিভ হলে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, নেগেটিভ হলেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে না। আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা নাটোরের স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। আর এই করোনার মোকাবেলা করতে কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক আমরা অভিযান দেখেছি, কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতার অভাবটা, এর কারণেও কিন্তু আসলে করোনা সংক্রমণটা বেশি হচ্ছে বলে আমাদের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। যেরকম আমরা কথা বলেছিলাম সিভিল সার্জন ডক্টর মিজানুর রহমানের সাথে, তিনি কিন্তু আমাদেরকে যেটা বলছেন যে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগ দেব। নাটোর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বাপি লাহিড়ী। সকাল থেকে বৃষ্টিতে রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও জলাবদ্ধতা তৈরি হওয়ায় নগরবাসী পড়েছে বিপাকে। সকালের দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে বিপাকে পড়েন অফিসগামীরা। দুপুরে আবারও শুরু হয় বৃষ্টি। 1 ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর বিভিন্ন স্থানে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে নিয়মিত বৃষ্টি হচ্ছে।
দক্ষিণ পশ্চিমের মৌসুমী বায়ু আগামী 2 দিনে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী 7 দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বৃষ্টির ফলে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মহাখালী থেকে পুরো আসলাম, পুরা রুটেই পানি, পুরা রুট কোনো জায়গাতে নাবিস কোমরে দেখা যায় পানি, হয়তো কোমরমান পানি, চলতে ফিরতে খুব সমস্যা। বৃষ্টি হইলে এরকম পানি জমে থাকে, ভিতরে এলাকায় আরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আছি ফারাংবেট থেকে, ফারাংবেটতে ধরেই আপনার পানি, এই 7 রাস্তা থেকেই পানি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর রাজারবাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই মুহূর্তে আপনি যে এলাকাতে আছেন সেখানে জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন এবং আশপাশে এই জলাবদ্ধতার কারণে আসলে যান চলাচলে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে? এখানে আসলে ওইভাবে যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। আমি যদি আপনাকে এখানকার পরিস্থিতি একটু দেখাতে চাই, আমরা ঠিক এই মুহূর্তে রাজারবাগ পুলিশ লাইনের 3 নম্বর যে গেটটি রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে একটু বৃষ্টি হলেই এখানের এই অংশ ঢালু থাকার কারণে সেখানে পানি জমে একরকম জলবদ্ধতা তৈরি হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যার কারণে রাস্তার একটি অংশ অপেক্ষাকৃত একটু পানি কম থাকায় সেই অংশ দিয়ে চলাচল করে। অপরের যেটি সেটি হচ্ছে এই আপনি যে পাশটি দেখতে পাচ্ছেন তার অন্য সাইড হচ্ছে আউটার সার্কুলার রোড, তার অবস্থাও একই। এখানকার এই সংকটটি একদম এখান থেকে শাহজাহানপুর অর্থাৎ উত্তর শাহজাহানপুর পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা একটু বৃষ্টি অর্থাৎ যদি 10 মিনিটের বৃষ্টিপাত হয় কিংবা 5 মিনিটের বৃষ্টিপাত হয় তাহলে জলাবদ্ধতা তৈরি হয়। এই সংকটটা কিন্তু দীর্ঘদিনের। এখানকার বেশ কয়েকজন পুলিশ সদস্য যারা দায়িত্বরত, নাম প্রকাশে অনিচ্ছুক, তারা একটি বলছেন যে এই সমস্যার তারা স্থায়ী একটি সমাধান চাচ্ছেন। এখন যেহেতু সরকারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, বিশেষ করে একটি বাহিনীর অফিস এখানে, সেখানকার পরিস্থিতি, সেখানকার এই পানি জলাবদ্ধতার সংকট যদি দীর্ঘদিনের থাকে তাহলে অন্য যে জায়গাগুলো রয়েছে, আমরা রামপুরার কথা বলতে পারি, রামপুরা বাড্ডার বউবাজারের কথা বলতে পারি, কিংবা তেজগাঁও যেটা আমাদের মূল প্রতিবেদনে দেখালাম, সেখানকার পরিস্থিতি কিন্তু একই রকম। প্রত্যেকেরই একটি বক্তব্য, সিটি কর্পোরেশন কিংবা শশা কর্তৃপক্ষ শুধুমাত্র ড্রেন তৈরি করেছে, কিন্তু সেই ড্রেনে আসলে পানি কিভাবে নিষ্কাশন হবে সেই ব্যবস্থা আসলে তারা রাখেনি, কিংবা কোনো ড্রেনেজ সিস্টেমটা আসলে স্পার্ট। আপনি যেটি দেখতে পাচ্ছেন যে ফুটপাত, সেই ফুটপাতটির মূলে নিচে কিন্তু সিটি কর্পোরেশনের ড্রেন রয়েছে এবং সেই ড্রেনটিও নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না, যার কারণে পলিথিন কিংবা অন্যান্য যেই অপচনশীল যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কি আসলে কোথাও কোথাও ড্রেনের যে মুখ সেই মুখকে আটকে যায় এবং যার কারণে এখানে পানির জলাবদ্ধ তৈরি হয় এবং এই সমস্যা দীর্ঘদিনের। এখানকার এই সমস্যার একটি স্থায়ী সমাধান দাবি করেছেন দায়িত্বরত কিংবা এখানে যারা চাকরিরত যে সমস্ত পুলিশ সদস্য রয়েছেন তারা। রাজধানীর রাজারবাগ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আলামিন হোসেন। ভোলার পূর্ব ইলিশায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাড়ির মালিক সহ 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। ফায়ার সার্ভিস জানায়, মাসখানেক আগে তৈরি করা সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খুলতে গিয়ে সকালে বাড়ির মালিক সহ 5 জন ট্যাঙ্কের ভেতর নামে। সে সময় বিষাক্ত গ্যাসে 4 জন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে আরও 1 জন অসুস্থ হয়। সবাইকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি 3 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানুষ চিল্লাইতে শুধু, আমি দড়ি দিয়া হ্যাং দিয়া এটা ভিতরে দিয়া একজন 4 উঠেছি, উঠে হাসপাতাল নিয়ে আসি। আনি হাসপাতালে নিয়ে আনি 2 জন মারা গেছে। আমাদের বাতি যাত্রী 3টা বাচ্চা আছে, পেটের দান্দা আজকে কাজ করতেছে, চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমি এই বাচ্চা কাচ্চা নিয়ে, এই সংসার নিয়ে আমি কি করব? গত 1 যুগে উপকূলীয় এলাকায় জোয়ারের পানির উচ্চতা বেড়েছে কয়েক ফুট। এতে লবণাক্ততা বাড়ছে। দক্ষিণ পশ্চিমের 3 জেলায় তীব্র হয়েছে মিঠা পানির সংকট। বিশ্ব পরিবেশ দিবসে গবেষকরা আরও বলছেন, দীর্ঘদিন লোনা পানিতে বসবাসে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে নারী। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাড়তি জোয়ারে পানির নিচে গাবুরার চাঁদনিমুখ এলাকা ডুবেছে, পুকুর ভেসে গেছে মাছের ঘের। তবে কিছুটা উঁচু জায়গা হওয়ায় জেগে আছে শুধু মেহেদি হাসানের মিঠা পানির পুকুর। এটি এখন গ্রামবাসীর খাবার পানির একমাত্র ভরসা। ঝড়ে আমাদের যা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে বাঁধ ভেঙে লবণকান্তি। 22টা গ্রামের মধ্যে 3টি গ্রাম ভালো আছে, কিয়ার রাস্তার জন্য এই 3টি গ্রামে পানি আসতে পারেনি, বাদ বাকি 15টি গ্রাম কিন্তু প্লাবিত। সাতক্ষীরা জেলা প্রশাসনের তথ্যে এ সময় শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটার 24 ইউনিয়নে পানিবন্দী হয় প্রায় 2 লাখ মানুষ। 6077 হেক্টর জমির চিংড়ির ঘের তলিয়ে ক্ষতি প্রায় 55 কোটি টাকা। অস্থায়ী বাঁধের কারণে এ দুর্যোগে পড়তে হয় প্রতি বছর।
আমরা বাঘের সাথে লড়াই করে বেঁচে আছি, কিন্তু প্রকৃতির সাথে আমরা যুদ্ধ করে এভাবে পারতেছি না। আমাদের একটাই দাবি, আমাদের সাধারণ জনগণ হিসাবে আমাদের একটাই দাবি যে আমরা ভেড়িবাঁধটা, বিশেষ করে ভেড়িবাঁধটা আমরা একটু টেকসই ভেড়িবাঁধটা চাই। আইলা হওয়ার পর মানুষ 2 বছর টোটালি একদম ইনকামহীনভাবে ঘুরে বেরিয়েছে। এখন বর্তমান আমাদের দাবি যে কোনো স্থানীয় প্রশাসন যারা আছে তাদের কাছে ক্ষমতা না, সরাসরি যদি প্রধানমন্ত্রী নিজে থেকে নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের এখানে কাজ হবে। 2009-এ আইলা ও 2020-এর আমপানের সময়ও এত উঁচু প্লাবন হয়নি সুন্দরবনে। তবে এবারের ইয়াসে ভেঙেছে পানি উন্নয়ন বোর্ডের 20 কিলোমিটার বাঁধের 21টি স্থান, আর 32 জায়গায় উপচে পানি ঢুকেছে লোকালয়ে। নোনা পানিতে সয়লাব, মিঠা পানির পুকুর, বাঁধের অক্ষত অংশেও লবণাক্ততার স্তর, নোনা লেগে ক্ষয় হচ্ছে নলকূপ। নোনা পানি ঢোকা বন্ধ করতে হবে এবং আমার পরামর্শ হচ্ছে উজান থেকে ট্রলারে করে রেশন করে খাবার পানি দিতে হবে, না হলে মানুষ এই নোনা পানি খেতে বাধ্য হচ্ছে এবং এতে তাদের ব্লাড প্রেশার রিলেটেড, হাইপারটেনশন রিলেটেড, মহিলাদের ফার্টিলিটি রিলেটেড বহু প্রবলেম দেখা দিচ্ছে। একেবারে উপকূল ঘেঁষে বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা এই 3টা জেলাতে এই সমস্যাটা অত্যন্ত প্রকট। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য। এই সংকটেই সুন্দরবনে বাঘ ঢুকছে লোকালয়ে, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক নিয়ে টিকে আছে জলবায়ু ঝুঁকিতে থাকা বিশ্বের সবচেয়ে নাজুক জনপদের বাসিন্দারা। এখনই উদ্যোগ না নিলে বিপন্ন হবে দেশের উপকূলীয় এলাকা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া সুগার মিলের গুদাম থেকে 52 টন চিনি উধাও হয়ে গেছে। এ ঘটনায় গুদাম রক্ষককে বরখাস্ত করেছে মিল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপক রাকিবুল রহমান খান। তিনি জানান, গুদামে 110 টনের মতো চিনি মজুত করা ছিল। বৃহস্পতিবার হিসাব মেলাতে গিয়ে প্রায় 52 মেট্রিক টন চিনি কম পাওয়া যায়। পরে কিভাবে চিনি সরানো হয়েছে আর কারা এর সাথে যুক্ত তা বের করতে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটা তদন্ত কমিটি করেছি, তদন্ত বলেছে রিপোর্ট অনুযায়ী ভুলও হইতে পারে, বেশি হইতে পারে, আরো কম বেশি হইতে পারে। এই তদন্ত কমিটি দেখে আমাকে যেটা দেবে আমি সেই ব্যবস্থা নেব, দায় দেনা নির্ধারণের জন্য। অপরিকল্পিত উন্নয়ন আর নির্বিচারে বন উজাড়ের কারণে হুমকিতে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। প্রতি বছর পাহাড় ধসে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, নষ্ট হচ্ছে পানির উৎস। এতে হুমকিতে পাহাড়ি জনপদ। এ অবস্থায় পরিবেশ সুরক্ষায় বনায়নের উপরে জোর দিচ্ছেন পরিবেশবিদরা। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বন 3,22,331 হেক্টর, কিন্তু নির্বিচারে বন ধ্বংস আর পাহাড় কাটার কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। হারিয়ে যাচ্ছে শত প্রজাতির বৃক্ষ, লতা, গুল্ম। পানির উৎস কমেছে অন্তত 61%। বনের উপর নির্ভরশীল মানুষ পড়েছে জীবিকা সংকটে। আগে তো গাছপালা বড় ছিল, সে সময় পানি জমজম ছিল, এখন তো গাছপালা কিছু নাই, কুয়াগুলো শুকিয়ে যায়। এই ফাল্গুন চৈত্র মাস আসলে অনেক দুর্ভোগে পড়ি আমরা। শান্তি চুক্তির পর বন উজাড়ের জন্য সরকারের নিয়ন্ত্রণহীনতাকে দুষছেন সচেতন। বাগেরহাট আর সাতক্ষীরার ভেতর দিয়ে প্রবাহিত 13 নদীর মধ্যে 10টিতে বেড়েছে লবণাক্ততা। এই অঞ্চলের মাটির অবস্থাও একই। অনিয়মিত বৃষ্টিপাত আর অতি তাপমাত্রায় পানির প্রবাহ কমে যাওয়ায় এমন পরিণতি বলছেন গবেষকরা। সেচের পানির যেমন অভাব হচ্ছে, মাটির লবণাক্ততাও বৃদ্ধি পাচ্ছে। সেখানে আমরা আগে যে সমস্ত ফসল চাষাবাদ করতে পারতাম সেই সমস্ত ফসল চাষাবাদ করতে পারছি না। হয়তো কিছু কিছু লবণ সহিষ্ণু জাত আসছে, কিন্তু সেটা পরিমাণে খুবই কম। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি অবৈজ্ঞানিকভাবে বাঁধ তৈরি করায় এমন পরিস্থিতি বলছেন বিশ্লেষকেরা। এখানে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার মূল কারণ যে জলবায়ু পরিবর্তন, শুধু তাই নয়, নদীগুলোর তলদেশ আমরা পাশে বাদ দিয়ে পলি দ্বারা ভরে দিয়েছি, তাতে করে জলাবদ্ধতা তৈরি হয়ে যায় এবং যখনই জলাবদ্ধতা তৈরি হবে তখনই লবণাক্ততা বেড়ে যাবে। এটাই ব্যাপার। প্রতি বছর মাটি ও পানিতে লবণাক্ততার পরিমাণ বাড়লে খুলনা অঞ্চলের কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা গবেষকদের। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আরো জানাতে এবারে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই যে আমরা রিপোর্টে যেমনটি দেখছিলাম যে লবণাক্ততা বাড়ছে এবং এটার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞানীরা, সেক্ষেত্রে আসলে এটি দূরীকরণের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে?
আসলে এই অঞ্চলের যে লবণাক্ততা, সেই লবণাক্ততা দূরীকরণের কোনো উপায় নেই। অতএব এই অঞ্চলের এই লবণাক্ততার সঙ্গে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা মিলে যাচ্ছে। এই যে জমিটিতে আমরা আছি, এখানে কিছুদিন আগে এরি ধান চাষ করা হয়েছে, কিন্তু এর আগে একসময় এই জমিগুলোতে আমন ধান চাষ করা হতো। এখন আর এবছর আর আমন ধান চাষ করা হবে না, কারণ বোরিং এর মাধ্যমে পানি তোলা হচ্ছে, সেই পানিতেও লবণ রয়েছে। এই কারণে এই লবণাক্ত পানিতে চিংড়ি চাষ করবেন কৃষকরা। মূলত এইভাবেই আসলে বিকল্প কৃষি ব্যবস্থা তৈরি করে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে কৃষি ব্যবস্থা, সেই ব্যবস্থাটি চলছে। কারণ হচ্ছে যে এই অঞ্চলের পানিতে এবং মাটিতে যে পরিমাণ লবণাক্ততা বেড়েছে, তাতে করে কৃষকরা আগে যে ধরনের ফসল উৎপাদন করতেন, সেই ধরনের ফসল এখন আর তারা উৎপাদন করতে পারছেন না। তাতে যেমন করে তারা কৃষকরা তাদের যে এই যে ফসল চাষের যে পদ্ধতি, সেই পদ্ধতিরও পরিবর্তন এসেছেন। আমরা যে জমিটি দেখাচ্ছি, এই জমিটি যদি এখন শুকনো মৌসুম রয়েছে, এই জমিটির মাঝখানে আপনার ধান চাষ হয় এবং যার পাশ দিয়ে হচ্ছে আপনার মাছ চাষ করা হয়ে থাকে এবং এই পাড়েতে চাষ করা হয়ে থাকে সবজি। অর্থাৎ এইভাবেই মূলত হচ্ছে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা চলছে। আর শুকনো মৌসুমে যদি এবছরের মতন বৃষ্টি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কৃষকদেরকে বিপাকে পড়তে হচ্ছে এবং এই সেচ ব্যবস্থার জন্য, মিষ্টি পানির জন্য তাদেরকে অতিরিক্ত পরিমাণে অর্থ ব্যয় করতে হচ্ছে। এবং কৃষকদের এই যে দুর্দশা তারা যেটা বলছেন, সেটি যখন আমরা মৃত্তিকা ইনস্টিটিউটের যে গবেষণা, সেই গবেষণার সঙ্গে মিলিয়েছি, তখন দেখছি যে আসলে পরিস্থিতিটা একই রকমই রয়েছে। কারণ 2000 সালে যে গণনা করা হয়েছিল, তাতে যে পরিমাণ লবণ ছিল এই অঞ্চলে, 2009 সালের গণনায় কিন্তু তার থেকে প্রায় 20,000 হেক্টর জমির পরিমাণে লবণ বেশি পাওয়া গেছে। খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অভিজিৎ পাল। চট্টগ্রাম নগরীতে ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা পানের অনুপযোগী হয়ে পড়েছে। গত সপ্তাহে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে হালদা নদীতে মাত্রাতিরিক্ত লবণ পানি ঢুকে পড়ায় এমন সমস্যা হচ্ছে বলে দাবি ওয়াসার। লবণাক্ত পানি খেলে মানবদেহে মারাত্মক রোগ ব্যাধি হবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গেল 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে হালদা নদীতে জোয়ার ছিল 15 ফুট উচ্চতার। স্বাভাবিক সময়ে এর উচ্চতা থাকে 8 থেকে 9 ফুট। এতে করে নদীতে অতিমাত্রায় প্রবেশ করে সমুদ্রের লোনা পানি, যা মিশে যায় হালদা নদীর পানি নির্ভর মধুরাঘাট ও মোহরা শোধনাগারের পানিতে। অতিরিক্ত লবণের কারণে এসব পানি খেতে পারছেন না কেউই, আছে দুর্গন্ধ। লবণাক্ততা এতই যে খাওয়া আমাদের জন্য মানে খুবই করছে। ওয়াসার পানিগুলো গন্ধ আসে আর কড়া পানি আসে, আমরা খাইতে পারতেছি না। আমরা ওই বাইরে থেকে ডিপের পানি নিয়ে খাইতেছি আর কি। নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় এবার নষ্ট হয়েছে অন্তত 20 লাখ টাকার পোনা। দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং কাপ্তাই লেক থেকে পানি ছাড়া বন্ধ হয়ে যাওয়ার ফলে হালদা নদীতে কর্ণফুলীর পানি প্রবেশ করেছে বলে দাবি ওয়াসার। কাপ্তাই লেক থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে যে পানিটা ছাড়া হয় থেকে টারবাইন থেকে, সেই পানিটার উপর নির্ভর করে আসলে হালদা নদীর লবণের মাত্রা। টানা কিছুদিন এই পানি পান করলে মানবদেহে উচ্চ রক্তচাপ সহ নানা সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিউরিফিকেশনের সাথে যারা যুক্ত আছে তাদেরকেও ভাবতে হবে। প্রকৃতির একটা হাত আছে, কিন্তু প্রকৃতির বাইরেও আমরা যে কাজগুলো করি সেখানে এটা এই স্বাচ্ছন্দ্য আনতে হবে। দিনে একবার এই পানি পান করা যথেষ্ট, কিন্তু একাধিকবার পান করলে এটা দেহে সঞ্চয়ন ঘটবে এবং এখানে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেহের উপরে প্রভাব ফেলবে। তবে সরবরাহকৃত পানিতে লবণের মাত্রা সহনীয় পর্যায়ে রাখতে নানা চেষ্টার কথা বলছে ওয়াসা, যাতে এটা ড্রিঙ্কিং ওয়াটারের যে লেভেল আছে, এই স্যালাইনিটির লেভেল, ক্লোরাইডের লেভেল 150 মিলিগ্রাম পার লিটার, সেটার মধ্যে রেখে আমরা সরবরাহ করছি। ভবিষ্যতে এমন সমস্যায় যাতে আর পড়তে না হয় সেজন্য ওয়াসা কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নাশকতা ও ধর্ষণ সহ 6 মামলায় 18 দিনের রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম শুনানি শেষে তাকে আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, হরতালের নামে নাশকতা এবং ধর্ষণ সহ 6 মামলায় মামুনুলকে 18 দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। গত 30 এপ্রিল মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা সোনারগাঁ থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এছাড়া হরতালে নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ থানায় আরও 5 মামলায় তাকে আসামি করা হয়। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।